আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন আপনারা, বা অনেকে হয়তো ব্যাপারটা জানেন, অনেকে হয়তো জানেন না যে শেখ হাসিনা কলকাতায় আসছে। হ্যাঁ, খবরটা 99% শিওর শেখ হাসিনা কলকাতায় আসছেন। আর আপনারা চাইলে যে কেউ ভিডিওটা সেভ করে রাখতে পারেন, কথাগুলো মিলে কিনা, আমার আজকের কথাগুলোর সাথে বাকি অংশ সবগুলো মিলে কিনা এটা ভিডিও সেভ করে রাখতে পারেন। এটা 1 দিন 2 দিন 7 দিন 10 দিন বা 1 মাসের ভেতরে মিলবে তেমন না, তো আগামী 6 মাস ডিসেম্বরের ভেতরে পর্যন্ত আমার কোন কোন কথাগুলো মিলে, কত পার্সেন্ট মিলে, আপনারা এটা দেখার জন্য হলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন। তো আপনারা এখন প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে দিল্লিতে এত ভালো অবস্থানে আছেন, সেখান থেকে কলকাতায় সিকিউরিটির কি বা এই সেই। এটা হচ্ছে আপনার কলকাতাতে আসার জন্য কলকাতার লোকজন, কোটি কোটি লোক আশা প্রকাশ করছেন, কোটি কোটি লোকের দাবি যে উনি কলকাতায় এসে থাকুক, উনি কলকাতা থেকে ঘুরে যান। আচ্ছা, একটা কথা চিন্তা করেন তো একটু আপনারা, শেখ হাসিনা কলকাতায় আসলো আর বর্ডার এরিয়ায় উনি এসে দাঁড়ালো দিনের বেলা, ধরেন 10টা 11টা 12টার দিকে, আর পেছনে লক্ষ লক্ষ লোক জয় বাংলা ধ্বনি দিচ্ছে। এপারে আমাদের বাংলাদেশের এপারের এই যে বর্ডার গার্ড, সেনা বা বাকি যেসব লেংটু পংটু আছে, ওদের অবস্থাটা কি হবে? ওদের অবস্থাটা কি হবে একবার কি চিন্তা করছেন? এবং আপনারা অনেকেই যারা এখনো সন্দেহ প্রকাশ করছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কিনা, 6 মাসের কথা বলেছেন, অনেকে বলছেন যে ডিসেম্বর পর্যন্ত। তো আমার মনে হয় কি জানেন, ডিসেম্বরের আগেই চলে আসবেন, জুলাই আগস্ট চলে আসতে পারেন উনি বাংলাদেশে। কারণ উনি যে বাংলাদেশে আসবেন এটার সৎসাহসটা কিরকম দেখেন। গত 2 বছর যাবত, 2 বছর না হলো 21 মাস যাবত তো ইন্ট্রিম গভর্নমেন্ট, বাংলাদেশের যে লেংটু পুংটুরা, এরপরে এখন আবার আমাদের কাঠ ভাইয়া, ওনারাও শেখ হাসিনাকে ফেরত চাচ্ছেন, যে ভারতকে বলছেন ফেরত দেন ফেরত দেন। তো শেখ হাসিনা ওই দিন কি বলছেন, আমাদের নেত্রী নেত্রী কি বলেছেন, যে বিমান পাঠাও, পাসপোর্ট পাঠাও, জেল ঠিক করো, কোন জেলে রাখবে, আমি আসছি। তো বিএনপির গভর্নমেন্টে যদি সৎসাহস থাকে বলুক না যে ঠিক আছে অমুক ফ্লাইটে আপনাকে নিয়ে আসবো, আসেন, জেলখানাও রেডি, আপনাকে এনে ঢুকাবো। সৎসাহস যদি থাকে ঢুকাইতে বলেন না, আনতে বলেন। উনি তো সরাসরি বলছে। যদি এখন বিএনপির গভর্নমেন্ট যদি বলে যে হ্যাঁ আমরা বিমান দিছি, আপনার পাসপোর্টও ফেরত দিলাম, কিন্তু আপনি দেশে আসেন না, আপনি তো আসবেন না, তাহলে একটা কথা আছে। কিন্তু উনি তো টেক্কা খেলে দিলেন যে জেলখানাও রেডি করো, বিমান পাঠাও, পাসপোর্ট দাও, আমি আসতেছি বাংলাদেশে, কোনো সমস্যা নাই। তোমরা আমার চাইতে হবে না, তো ভারতের কাছে চাইতে হবে না, আমি আসবো, আমাকে এই জিনিস দিয়ে দাও, আমি আসছি বাংলাদেশে, যেদিন চাইবা সেদিনই চলে আসবো। এই সৎসাহস দেখানোর মতো সাহস শেখ হাসিনা ছাড়া, জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো নাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া আর কারো নাই। তো যে কথাটা বলছিলাম, যিনি কলকাতাবাসীর, কলকাতার বাঙালিদের মধ্যে একটা ভাইব তৈরি হয়ে গেছে শেখ হাসিনাকে আনবে। এবং এখানে এখন দেখেছেন যে বিজেপির যে শুভেন্দ্র অধিকারী, তিনিও রিকোয়েস্ট করেছেন শেখ হাসিনাকে যে আপনি কলকাতাতে আসে থাকেন, বাঙালিদের মাঝে থাকেন, এইখান থেকে প্রতিদিন প্রয়োজনে বর্ডার দেখেন। মানে এমনও তো হতে পারে শেখ হাসিনা এসে শুভেন্দ্র অধিকারী সহ বর্ডার এরিয়া ভ্রমণ করছে, লক্ষ লক্ষ লোক ফুল ছিটাচ্ছে আর জয় বাংলা ধ্বনি দিচ্ছে, আর এপার থেকেও আসছে। কলকাতার ম্যাক্সিমাম জায়গায় আপনার এই যে আমাদের ফরিদপুর, তার বিভিন্ন জায়গায় যেগুলো আগে হিন্দু অধ্যুষিত এরিয়া ছিল বাঙালি, এরা অনেকেই জীবন ভয়ে ওখানে চলে গেছে, দশকের পর দশক ধরে ওরা সবাই আছে। ওদের সবার কাছেই শেখ হাসিনা হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয় পৃথিবীতে। ওরা ওই ভগবান, আল্লাহ ভগবান যেটা বলেন, ওইটার পরে শেখ হাসিনাকে ওরা সবচেয়ে প্রিয়, সবচেয়ে নিরাপদ স্থান মনে করে, তাদের সবার ইচ্ছা। এবং শেখ হাসিনা যেদিন কলকাতায় পাড়া দিবেন, আমার মনে হয় কলকাতার রাস্তাঘাট সমস্ত কিছুতে মানুষের গগনবিদারী চিৎকার থাকবে আর ফুলের পাপড়ি থাকবে। এবং ওনার কলকাতা আসাটা আগামী মাসে জুনের যে কোনো সময় উনি কলকাতাতে আসবেন, এতটুকু শিওর হওয়া গেছে, এটা 100% শিওর হওয়া গেছে। হ্যাঁ, এখন আপনারা তো বলতে পারেন আমাদের অনেক নেতা বলে নাই, ওই নাই সেই নাই, ভাই কে কারে বললো, কে কারে খবর দিল তা জানি না। আমার কাছে যতটুকু গ্যারেন্টেড খবর পেয়েছে আমি ততটুকু বললাম আপনাদেরকে। আর
বাংলাদেশে ফেরার জন্য আপনারা যেটা হয়তো চিন্তা করছেন আসলে কিভাবে ফিরবে বা কেমনে ফিরবে, কেন ফিরবে বাংলাদেশে, তাতে আপনাদের যদি দু একটা কথা বলি তাহলে হয়তো আপনারা একটু ভালোভাবে বুঝবেন যে কত দ্রুত জননেত্রী শেখ হাসিনা ফিরছে। আপনাদের নিশ্চয় মনে আছে আরব স্প্রিং এর পর মিশরের যে ব্রাদারহুডের কথা মনে আছে, এই আমেরিকাই করাইলো আরব স্প্রিং, ব্রাদারহুড জিতলো, জিতাইসা কি করলো তারা, সেই জঙ্গি উৎপাত, এদের তো জঙ্গি, ওখানেও জঙ্গি, এই জঙ্গি উৎপাত বেশি দিন টিকলো না। ব্রাদারহুডের নেতা কোথায় গেলেন, জেলে গেলেন, ফাঁসি হয়ে গেল, সব কিছু। এরপরে সেনা শাসন আসলে এখনো যে মুরসি আছে সেনা। ঠিক বাংলাদেশের পরিস্থিতি একটু চিন্তা করেন, আমেরিকা চুক্তি করেছে, ওই করেছে, সেই করেছে, কিন্তু এই চুক্তি করলে কি হবে? চুক্তি তো করছে, আমার সেন্ট মার্টিন নিবে, বন্দর নিবে, অমুক নিবে, তমুক নিবে, কিন্তু আমেরিকাও ভালো করে জানে যে জনগণের সমর্থন যদি না থাকে, প্রপার যদি কারো যে কন্ট্রোল করতে হবে এরকম লোক না থাকলে তারা এগুলো নিতে পারবে না। শুধু তাদের ভুল ভেঙে গেছে। এখন ক্ষমতায় তারেক জিয়ারা বসাইছে, কারণ 5ই আগস্টের পরে যেভাবে আপনার মৌলবাদীদের উত্থান, আমেরিকা ও জানতো, এদের কাছে ছিল যে মৌলবাদী আছে, কিন্তু মৌলবাদী ধরার জন্য তো একটা সিস্টেম লাগে, কোনো ইয়েতে লাগে। সুতরাং মৌলবাদীদের উত্থান দেখলো সব, এখন তারেক জিয়াকে বসাইলো। এখন যেটা তারা প্ল্যানিং এ করবে সেটা হচ্ছে এই যে মৌলবাদীর উত্থান, এইটারে কিন্তু সালাদ কাটা করবে। আপনার কচু কাটা বললে তো সবাই কচু কাটা বলে, আমি বললাম যে সালাদ কাটা, মানে সালাদ যেভাবে কাটা নেই মৌলবাদী এগুলো সবগুলোরা কাটবে, দেখবেন লেখা রাখেন এটা, ওই যে বললাম ভিডিওটা ডাউনলোড করে রাখেন, সেটাই রাখেন। সালাদ কাটা করবে এই মৌলবাদী গোষ্ঠীটাকে, এবং এমন কাটা করবে যেটা কল্পনা করতে পারবেন, ঠিক ওই যে মিশরের সেই ব্রাদারহুডের মতো কচু কাটা করবে। তার কারণ কি জানেন? ইন্ডিয়া বলতেছি, সরি, আমেরিকা বুঝতে পারছে যে এইখানে আমি এই চুক্তির বলে এগুলো পাই আর না পাই, কারণ শেখ হাসিনা ছাড়া অন্য কেউ এই দেশ কন্ট্রোল করতে পারবে না, বা অবস্থা এতই জটিল। আর যদি তাকে পাইতে হয় তাহলে হয় শেখ হাসিনার সমর্থন লাগবে, নাই শেখ হাসিনার সমর্থিত কোনো সেনা বাহিনী লাগবে, মানে যাদের পেছনে মিনিমাম 50% লোক ভরসা করে। বাংলাদেশের জনগণ কিছু হোক আর না, 50% লোক আওয়ামী লীগের উপরে ভরসা করে, আওয়ামী লীগও চুপচাপ। এই যে এখন হঠাৎ করে দেখতেছেন যে হামে শিশু মারা গেল প্রায় 1100-1200 মতো, এরপরে গত এক সপ্তাহ ধরে দেখতেছে যে প্রতিদিন ধর্ষণ, প্রতিদিন, আজকে এখানে তো কালকে এখানে, পরশু এখানে, একটা না যাইতে আরেকটা। আর সবচেয়ে মজার বিষয় দেখেন, গতকাল রাতে চট্টগ্রামের বাকুলিয়াতে ধর্ষণ, আজকে আবার 2টাকে ধর্ষণ, 2 শিশুকন্যাকে ধর্ষণ। এই সমস্ত অবস্থা নিয়ে জনরোষ, তিনজন মন্ত্রী, গতকালের প্রধানমন্ত্রী সহ বাকি 2জন মন্ত্রী, টোটাল 3জন মন্ত্রী গেল রামিসার বাড়িতে, সেখানে ওনারা ঘেরাও হয়ে পড়ে গেল। সেইখানে তাদেরকে ভুয়া গদিচার পাবলিক ইয়ে করতেছে। কালকে সারা রাত গন্ডগোল চলছে চিটংয়ে, আজকে আবারও 2টা শিশুকন্যাকে ধর্ষণ, এছাড়াও প্রতিদিন লাশ পাওয়া যেতেছে, মানুষের সেন্টিমেন্ট উঠতেছে। একদম সেম এই ঘটনাগুলো কিন্তু যদি একটু গুগল করেন দেখবেন যে মিশরেও ঘটেছিল। এ তালেবানি শাসন চাই, ব্রাদারহুড, ওই অমুক সনদের অধীনে আমরা দেশ দখল করতে চাই, অমুক সদনের অধীনে দেশ চলবে, এগুলা কিন্তু আমেরিকা কিন্তু সব ভালো পায়, মাগার এই মৌলবাদ শক্তিরে ভালো পায় না। এদের কথা হচ্ছে যে কাটো কচুর মতো, ঠিক এই কচুর মতো না, এবার সালাদের মতন কাটবে বাংলাদেশের এই মৌলবাদী যেগুলো লাফাইতেছে। এবং আজকে যে ডারবি নাসিরকে ধরেন আটকায়া ফেলানো, থানার ভিতরে নাকি ওরা গেট ভাঙা, এগুলো সব করতেছে কিন্তু ডিপ স্টেট। কারণ ডিপ স্টেট বসাইছে তারাই মাইরা ধরে এটারে নামাবে, নামানোর পরে নিজের স্বার্থে চুক্তি মুক্তি ভুলা যান, সেন্ট মার্টিন নিবে না, এটা নিজের স্বার্থে হইলেও শেখ হাসিনাকে তারা আনাইতে হবে। তার কারণ হচ্ছে যে ওনারাও ভালো করে বুঝে গেছে যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া তিনটা এক জায়গায় চলে আসছে, আর বাংলাদেশের যদি এই অবস্থা থাকে তাহলে ওনারা আমসালা 2টাই হারাবে। তা বাংলাদেশ হয় চায়নার দিকে চলে যাবো গা, আর ইন্ডিয়ার দিকে গেলে। সুতরাং শেখ হাসিনার সাথে একটা নেগোসিয়েশন করতে চাচ্ছে যে ঠিক আছে রে বাবা, আগের মতন যে যেমনি আছে থাকুক, আমরাও থাকি। ওরা এমনি এমনি আপনাদের এই যে 50টা আমেরিকান পতাকা দেওয়া রিক্সা আইনে এখানে দেয় নাই, সব এখন নাটকবাজি হইতেছে, একদিকে নাটকবাজি, অন্যদিকে এই আমেরিকাই করাচ্ছে। কিন্তু যাই বুঝবেন, পাবলিকের সেন্টিমেন্ট গ্রো করা, পাবলিকরে দিয়া খেপানো, মন্ত্রীদেরকে আটকায়া মিছিল, এগুলো সব আমেরিকা এগুলো করাচ্ছে। তার কারণ হচ্ছে যে কচু কাটা, সালাদ কাটা করতে হবে মৌলবাদী দিকে, কারণ আমেরিকা আইএস থেকে শুরু করে সবাইরে দেখে ফেলছে না, এগুলোরে কচু কাটা না করলে, ইয়ে না করলে যে ওই যে রাশিয়া, চায়না,
ইন্ডিয়া এক হইয়া যে এই জায়গায় যে একটা দখল নিবে এটা আমেরিকা ভালো করেই বুঝে গেছে, যার কারণে ওদের এখন শেখ হাসিনার সমর্থন দরকার। আমেরিকার প্রচন্ড প্রয়োজন এখন শেখ হাসিনার সমর্থন, এবং এই আমেরিকাই যা করেছিল তাই আনবে। ঠিক হয়েছে বললাম, আরব স্প্রিং এর সময় সেখানকার গভর্নমেন্ট ফেলে মুরসিরে আনছিল, মুরসিরে 1 বছরের মাথায় উল্টা লটকায়া জেলখানায় ঝুলাই দিয়া তার গ্রুপ শেষ করে দিছে। সেম অবস্থা বাংলাদেশও করছে, কারণ আমেরিকা জানতো যে বাংলাদেশও মৌলবাদী আছে, কিন্তু শেখ হাসিনার আমলে এমন ছিল এটা বাইরে দিতে পারতাম, কিন্তু ভিতরে ভিতরে খোকলা করতেছিল। এইটা একটা আমেরিকার ভয় ছিল, যার কারণে তো শেখ হাসিনাকে সরাইলো, মৌলবাদীদের পুরোটা দুনিয়ারে দেখাইলো। এখন হচ্ছে যে কচু কাটার করার সময়। তবে বাংলাদেশে যদি ওনারা বাংলাদেশের উপর ভর করে যদি চায়না, ইন্ডিয়া বা রাশিয়া এদের দিকে চোখ দিতে হয়, তাহলে ওনাদের কাছে শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ শেখ হাসিনার মতো এত জনপ্রিয়, এত বিশ্বস্ত জনগণের আর কেউ নেই। সুতরাং এই জন্যই বলছি শেখ হাসিনা খুব দ্রুতই ফিরবে, আগস্ট সেপ্টেম্বর ফিরে যেতে পারে। ওই যে কলকাতাতে একবার একটু চিন্তা করেন তো, যেদিন কলকাতায় গেল এরপরে কলকাতা থেকেই বলবে যে পরশুদিন বর্ডার এরিয়া ভিজিট করবো অমুক অমুক গ্রাম, যেগুলো একদম বাংলাদেশের লাগোয়া, মানে 1 হাত 1.5 হাত জায়গার মধ্যে লাগোয়া। ওইসব জায়গায় যখন শেখ হাসিনা যাবে, কত লক্ষ লোক ওই পারে থাকবে, কত লক্ষ লোক এই পারে থাকবে। এই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর ধ্বনি শুনে বাংলাদেশের কত হাজার লোকের আপনার কোভিড 110 ডিগ্রি জ্বর হয়ে যাবে, সেটা একটু চিন্তা করেন এবং ভাবতে থাকেন যে এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে সেগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশকে আবারও জ্বলে উঠছে 3 মন্ত্রী সহ ঘেরাও স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান, গাড়ি ধাওয়া জনতার ভুয়া ভুয়া স্লোগান, মিরপুরে গণবিক্ষোভ। গতকালকের দৃশ্য ছিল এটি, একজন প্রধানমন্ত্রী কোনো জায়গায় অবরুদ্ধ প্রায় হয়ে গেছেন কিংবা ভুয়া ভুয়া স্লোগান উঠেছে, এমনটা কিন্তু আমি আমার যে বয়স সেই বয়সে আমি কোনো বাংলাদেশের কোনো সরকারকে দেখিনি। বাংলাদেশ গতকালকে যেটি দেখেছে, বাংলাদেশের সরকার প্রধান তারেক রহমান মিরপুরে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন অলমোস্ট, কিন্তু প্রধানমন্ত্রী তো বিশাল নিরাপত্তা বহরের মধ্যে, তাকে তো অবরুদ্ধ করে রাখা আসলে সম্ভব নয়। গাড়িতে উঠে চলে গেছেন। মিরপুরে বিক্ষোভ হয়েছে প্রায় বলা যায় সারা রাত, এবং আজকেও জুম্মার নামাজের পর থেকে মিরপুর বলা যায় অচল। এই যখন অবস্থা, দর্শক আপনাদের কি মনে হচ্ছে বিএনপি সরকার কি টিকবে? আমার তো মনে হচ্ছে না, কারণ চারিদিকে বালির বাঁধের মতো সবকিছু নিয়ে যেন ভেঙে পড়ছে। এই মুহূর্তে মহামারী আকার ধারণ করেছে, একই সাথে মানব সৃষ্ট ধর্ষণ কাণ্ড মহামারী। ছোট্ট শিশু বাদ যাচ্ছে না, ফুলের মতো কোমল শিশু ধর্ষণের শিকার হচ্ছে। মিরপুরের রামিসা তেমনই এক ফুল ধর্ষণের শিকার হয়ে তাকে হত্যা করা হয়েছে, আর তাতেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। পুরো বাংলাদেশ আজ এক নারকীয় ঘটনায় উত্তাল হয়ে উঠেছে। বিশেষ করে এই যে মিরপুরে যে শিশু রামিসা ধর্ষণ কাণ্ডে উত্তাল, এবং এই উত্তাল ঢেউ শেষ পর্যন্ত কোথায় গিয়ে পড়ে সেটি একটি বিষয়। একটি নিষ্পাপ শিশুকন্যাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় ফেটে পড়েছে সাধারণ মানুষের ক্ষোভ, আর এই গণবিক্ষোভের চরম আঁচে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হলেন বাংলাদেশের সরকার প্রধান তারেক রহমান। গত 3 মাসে আপনারা খেয়াল করে দেখবেন যে তারেক রহমান মুখে এক প্রকার কুলুপ এঁটে আছেন। সেই কুলুপাটা প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার রাতে মিরপুরের পল্লবীতে সেই শিশু কন্যার পরিবারের বাসভবনে গিয়ে দেখা করতে এক প্রকার বাধ্য হন। হ্যাঁ, ঢাকার মিরপুরে এই শিশু কন্যার ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে
আজ যেভাবে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ তা সত্যিই নজিরবিহীন। পরিস্থিতি কতটা ভয়াবহ তা আন্দাজ করা যায় দেশের বর্তমান জনরোষ দেখলে। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট থেকে সাতক্ষীরায় গণবিক্ষোভের আজ প্রকৃতির অগ্নিবাণকেও হারিয়ে দিয়েছে। চারিদিকে শুধু প্রতিবাদের আগুন। আর এই তীব্র ক্ষোভের মুখে পড়ে এতদিন নির্বিকার সরকার শেষ পর্যন্ত নড়ে বসতে বাধ্য হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, যিনি দেশের অতীব গুরুত্বপূর্ণ সব বিষয় এতদিন মুখে কুলু পেটে বসেছিলেন, সেই প্রধানমন্ত্রী তারেক রহমানই গতকাল বৃহস্পতিবার বেশ খানিকটা রাতে মিরপুরের পল্লবীতে ওই শিশুকন্যার পরিবারের বাসভবনে গিয়ে দেখা করতে এক প্রকার বাধ্য হন। তবে সেখানে গিয়েও প্রধানমন্ত্রী নিজে কিন্তু কিছুই বলেননি। সেখানেও তার হয়ে নিহত শিশুকন্যার স্বজনদের সাথে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কিন্তু সবচেয়ে নাটকীয় এবং নজিরবিহীন দৃশ্যটি দেখা গেল যখন প্রধানমন্ত্রী সেই এলাকায় পৌঁছান। 3 মন্ত্রীকে সঙ্গে নিয়ে কঠোরতম পুলিশি প্রহারায় তারেক রহমান যখন গাড়ি থেকে নেমে সেই বাড়িতে ঢুকেছেন, সেখানে কিছুক্ষণ কাটিয়ে আবার গাড়িতে ফেরত এসে গাড়িতে যখন উঠছেন এবং সেই গাড়ি যখন ফিরে গিয়েছে, তাকে ধাওয়া করেছে স্থানীয় জনতার স্লোগান, ভুয়া ভুয়া। হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে লক্ষ্য করে সাধারণ মানুষ চিৎকার করে স্লোগান দিয়েছে ভুয়া ভুয়া। এই দৃশ্য আজ বাংলাদেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ। আপনারা চিন্তা করুন, ক্ষমতার 4র্থ মাসে তথাকথিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী ভুয়া ভুয়া স্লোগান জনরোষের মুখে পড়ছেন। সেই সরকারের গন্তব্য কতদূর হবে সেটি এখন বিবেচ্য বিষয়। দর্শক, এবার জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল মিরপুরের সেই ফ্ল্যাটে, যা পুরো দেশের মানুষকে এভাবে রাস্তায় নামিয়ে এনেছে। মিরপুরের পল্লবীর একটি আবাসিক ফ্ল্যাটে নিহত শিশুকন্যাটি থাকতো তার পরিবারের সঙ্গে। সে ছিল স্থানীয় মডেল হাই স্কুলের এক মেধাবী ছাত্রী। গত মঙ্গলবার হঠাৎ করেই এই মেধাবী ছাত্রীটি নিখোঁজ হয়ে যায়। মেয়ের কোনো খোঁজ না পেয়ে স্বাভাবিকভাবেই তার মা পাশের ফ্ল্যাটে খোঁজ করতে যান, কিন্তু সেই ফ্ল্যাটের গৃহকর্ত্রী দরজা না খোলায় মায়ের মনে গভীর সন্দেহ হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘরের দরজা খুলে যা দেখলো তা যে কোনো মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। পুলিশ ঘরের মধ্যে শিশুটির গলা কাটা দেহ উদ্ধার করে এবং বাথরুমে একটি বালতির মধ্যে পায় তার খণ্ডিত মাথাটি। ততক্ষণে ওই ফ্ল্যাটের গৃহকর্তা জাকির হোসেন ওরফে সোহেল রানা বেপাত্তা হয়ে যায়। পরবর্তীতে শিশুটির ময়না তদন্ত করা হলে চিকিৎসকেরা নিশ্চিত হন এবং ময়না তদন্তের প্রমাণ মেলে যে 7 বছরের শিশু কন্যাটিকে হত্যা করার আগে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল। তবে ঘটনার পর পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে। 7 ঘন্টার মধ্যে পুলিশ প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুধু তাই নয়, তার স্ত্রী স্বপ্নাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর স্বপ্না নিজেই পুলিশের কাছে জানায় যে তার স্বামী আসলে বিকারগ্রস্ত। ধর্ষণের পরে অপরাধের প্রমাণ লেপাটের জন্যই সে শিশুটিকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। পরবর্তীতে মূল অপরাধী সোহেল রানাও নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। এই যে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটে গেল, এই ঘটনার পেছনে বাংলাদেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির একটি বড় যোগসূত্র রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জামাত চালিত মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমল থেকেই বাংলাদেশে মৌলবাদীদের যেমন বাড়বাড়ন্ত হয়েছে, তেমনি মহিলা ও শিশুদের নিরাপত্তাও যেন একেবারে ভেঙে পড়েছে। আমরা দেখেছি কিভাবে মৌলবাদীরা বিভিন্ন সময়ে রাস্তাঘাটে নারীদের উপরে হামলা করেছে, কেন তারা হিজাব বা বোরখা না পরে রাস্তায় বেরিয়েছেন এই নিয়ে প্রকাশ্যে কৈফিয়ত জানতে চেয়েছে, হেনস্থা করেছে। এমনকি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসাগুলিতেও পুরুষ ও নারী নির্বিশেষে শিশু ধর্ষণের অজস্র ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যেই মিরপুরের পল্লবীর এই ভয়ানক ঘটনা যেন বারুদে অগ্নিসংযোগ ঘটিয়েছে। মানুষের
ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যদিও এই ঘটনায় পুলিশ দ্রুত কাজ করেছে, কিন্তু সরকার ও প্রধানমন্ত্রীর অদ্ভুত নীরবতা এই বিক্ষোভকে আরো মাত্রাছাড়া করে তুলেছে। দেশের এই অরাজকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে সরকারের মুণ্ডুপাত করেছেন সাধারণ ছাত্ররা। সাধারণ মানুষের এই ক্ষোভের মিছিলে সামিল হয়েছে শিশুরাও। 5 কিলোমিটারেরও বেশি লম্বা এক মানববন্ধনে স্কুলের শিশুরাও হাতে পোস্টার নিয়ে নিজের মায়ের সঙ্গী হয়েছে। অন্যদিকে ঢাকার বাইরেও এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামে পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলেছে গতকাল রাতভর। আন্দোলনের এই চরম রূপ দেখেই মূলত টনক নড়ে প্রশাসনের। ঘটনার দিন প্রধানমন্ত্রী মিরপুরের উপর দিয়ে গাজীপুর যাচ্ছিলেন। এই খবর পেয়ে স্থানীয় মানুষ তীব্র দাবি তোলেন যে নিহতের বাড়ি প্রধানমন্ত্রীকে আসতেই হবে। অবস্থা বেগতিক দেখে রাত 10টায় স্বরাষ্ট্র, আইন, ক্রীড়ামন্ত্রী এবং বিএনপি নেতাদের নিয়ে সেই নিহত শিশুকন্যার পরিবারের সঙ্গে দেখা করেন তারেক রহমান। কিন্তু সরকারের এই বাধ্যতামূলক উপস্থিতি সাধারণ মানুষের ক্ষোভকে শান্ত করতে পারেনি। তাদের ঘিরে জনতা একটাই স্লোগান দিয়ে গেলেন, ভুয়া ভুয়া। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে পুলিশও সেদিন তাদের নিবৃত্ত করতে পারল না। এটি 7 বছরের নিষ্পাপ শিশুর এই পরিণতি এবং দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজ কোটি কোটি মানুষের প্রাণে প্রশ্ন উঠেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কি নিশ্চিত হবে, নাকি এই ক্ষোভের আগুন আরো বড় কোনো সামাজিক পরিবর্তনের রূপ নেবে? সেটি এখন দেখার বিষয়। গতকাল মিরপুর থেকেই প্রধানমন্ত্রীর পেছনে ভুয়া ভুয়া স্লোগান তাড়া করে ফেলল। শেষ পরিণতি কি হয় সেটি দেখার বিষয়। কারণ কোনো কিছু এই প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে বাংলাদেশ আসলে নেই। বাংলাদেশ কে চালাচ্ছে, কিভাবে চলছে কেউ জানে না। ইউনূসের আমলেও যেমন বাংলাদেশ কোনো নিয়ন্ত্রণে ছিল না, একটা বিশেষ জায়গা, বিশেষ কোনো ব্যবস্থায় চলতো, আজকেও একই রকম অবস্থা, একই রূপ। মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে ভুয়া ভুয়া স্লোগান থেকে আরো অনেক কিছু ঘটতে পারে। পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।